হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে আমার কথা? সবাই শুনতে পাচ্ছিস? আচ্ছা। তো আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে আমাদের ব্রেকিং আগের দিন হয়েছিল, যেটা প্লাগিং, যেটা আমি বলেছিলাম। তো আজকে যেটা আসবে সেটা হচ্ছে রিজেনারেটর প্লাগিং এন্ড রিজেনারেটিভ ব্রেকিং দুটোই বলা হয়েছিল। আজকে ডায়নামিক ব্রেকিংটা বলবো আমি। তো এটা হচ্ছে আমরা শুরু করেছিলাম যেখানে এই স্লাইডটা আমরা যাচ্ছি ব্রেকিং এর জায়গায়। তো এই হচ্ছে ৩ রকমের ব্রেকিং আছে। তো রিজেনারেটিভ ব্রেকিং কখন হবে? যখন একটা ড্রাইভ নিচের দিকে নামবে উপর থেকে, বা একটা কোনো স্ল্যান্টেড একটা জায়গা দিয়ে নিচের দিকে নামতে শুরু করবে, তখন সেটাকে আমরা রিজেনারেটিভ ব্রেকিং বলবো। কারণ সে সময় রিজেনারেশন হবে অর পাওয়ার জেনারেশন হবে। প্লাগিং কি? প্লাগিং হচ্ছে যদি আমরা তার ফেজকে ইন্টারচেঞ্জ করি, বা যদি তার ফেজ সিকোয়েন্সকে চেঞ্জ করি ইন্ডাকশন মোটরের, তাহলে কি হবে? উল্টো দিকে একটা ড্রাইভিং টর্ক তৈরি হবে, এবং যার জন্য ও তার মেইন টর্ককে অপোজ করতে শুরু করবে। যেদিকে মোটরটা ঘুরছিল তার উল্টো দিকে একটা অপোজিং ফোর্স তৈরি হবে, যার জন্য মোটরটা আর ঘুরতে পারবে না, মোটরটা থেমে যাবে। দ্যাট ইজ হচ্ছে দ্য প্লাগিং। আর ডায়নামিক বা রিওস্ট্যাটিক ব্রেকিং কি? ডায়নামিক ব্রেকিংটা কিছুই না, খুব সিম্পল জিনিস। যদি আমরা একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স দিয়ে সেটাকে স্পিডকে কন্ট্রোল করি, মানে এক কথায় মেইন সাপ্লাই থেকে তাকে খুলে দিয়ে একটা রেজিস্ট্যান্স লাগিয়ে দেওয়া হয়, এবং রেজিস্ট্যান্সটাকে বাড়িয়ে বা কমিয়ে, বেসিক্যালি বাড়িয়ে, রেজিস্ট্যান্সটাকে বাড়িয়ে কি করব আমরা? মোটরটার স্পিডটাকে আস্তে আস্তে কমিয়ে দিয়ে মোটরটাকে থামিয়ে দেবো। ডায়নামিক ব্রেকিং আর রিওস্ট্যাটিক ব্রেকিং, রিওস্ট্যাটিক ব্রেকিং কথাটার মানেই হচ্ছে যেখানে রিওস্ট্যাট ইউজ করা হবে। রিওস্ট্যাট মানেই হচ্ছে ভেরিয়েবল রেজিস্ট্যান্স। এটাতে পাওয়ার লসটার পরিমাণ অনেক বেশি হয়। তার জন্য আমরা বেসিক্যালি রিওস্ট্যাটিক ব্রেকিংকে ইউজ করতে চাই না, বা ইউজ করাটা ডিসঅ্যাডভান্টেজিয়াস। কিন্তু সব থেকে ইজি মেথড অফ ব্রেকিং হচ্ছে রিওস্ট্যাটিক ব্রেকিং। তাহলে এই হলো আমাদের মেনলি, আগের দিন দুটো বলেছিলাম, আজকে তার একটু বলে দিলাম। এই হচ্ছে ৩ রকমের ব্রেকিং। তো ব্রেকিং এর পর যেটা আমরা আসবো, বেসিক্যালি ইন্ডাকশন মোটরে যতটা টপিক ছিল আমাদের কিন্তু কভার হয়ে গেছে। আর কিন্তু ইন্ডাকশন মোটরে কোনো টপিক এই মুহূর্তে নেই। তো এবারে যেটা আমরা করবো, একটা প্রিফেস বা একটা বেসিক আইডিয়া, টোটাল ইন্ডাকশন মোটর আমরা যা পড়লাম তার মধ্যে আমরা কি কি পড়েছি, তার মধ্যে কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট, এবং সেখান থেকে কিছু নিউমেরিক্যাল আসতে পারে। আমরা নিউমেরিক্যাল করার দিকে এগোবো। তো নিউমেরিক্যালটা তো এইভাবে সম্ভব না। নিউমেরিক্যালটা আমি সলভ করিয়ে করাবো। তো আমি চাইছি ইন্ডাকশন মোটরের নিউমেরিক্যালটা করানোর আগে, যেহেতু ক্লাসের স্টুডেন্ট খুব কম, আমি নিউমেরিক্যালটা আজকে করাবো না। আমি নেক্সট যে আমাদের চ্যাপ্টারটা আছে, নেক্সট চ্যাপ্টার যেটা আমার পার্টে যেটা আছে সিঙ্গেল ফেজ মোটর, সেটা আমি শুরু করে দিই আজকে। তার একটা ইন্ট্রোডাকশন। তারপরে আমরা নেক্সট দিনকে ইন্ডাকশন মোটরের কিছু নিউমেরিক্যাল করাবো। ঠিক আছে, একটু ওয়েট কর।
আমি স্ক্রিনটা শেয়ার করছি, এটা কমপ্লিট। আর আমাদের ইন্ডাকশন মোটরের কিছু নেই, থ্রি ফেজের। আচ্ছা, তো আমরা আজকে যে টপিকটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর। এবং সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর, তার কনস্ট্রাকশন, তার থিওরি, অপারেশনাল থিওরি, হ্যাঁ, আরো বেশ কিছু জিনিস আমরা পড়বো। তো প্রথমে আমরা জানি সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরটা কি। আমরা আমাদের সামনে যে মোটরটা সব থেকে বেশি দেখতে পাই, যে মোটরটাকে আমরা সব থেকে বেশি দেখি, অ্যাকচুয়ালি চ্যাপ্টারটা হচ্ছে সিঙ্গেল ফেজ মোটর, তার শুরুটা হচ্ছে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর, স্প্লিট ফেজ ইন্ডাকশন মোটর, ক্যাপাসিটার স্টার্ট, ক্যাপাসিটার রান ইন্ডাকশন মোটর, ক্যাপাসিটার স্টার্ট মোটর, এবং ডিফারেন্ট টাইপস অফ মোটর আছে। তো আমাদের থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের সঙ্গে সঙ্গে এগুলোও পড়তে হবে। তো সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর হচ্ছে তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট এবং সব থেকে বেশি ইউজ হয় যে মোটরটা, বাড়িতে প্রত্যেকের এই মোটরটা আছে, সেটা হচ্ছে ফ্যান। যে ফ্যানটা আমাদের ঘুরছে সেটা হচ্ছে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর। বাড়িতে যে পাম্পটা চলছে, যে পাম্পটা, সেটাও চলছে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরে। তো বেসিক্যালি আমাদের হাউস হোল্ডে যা মোটর আমরা দেখতে পাই সবই হচ্ছে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন। এবারে আমি আসছি, স্ক্রিন শেয়ার করে আমি শুরু করছি মেন টপিক। আচ্ছা, so topic to be covered কি কি আছে: ওয়ার্কিং প্রিন্সিপাল অ্যান্ড কনস্ট্রাকশন অফ সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর, ডাবল রিভলভিং ফিল্ড থিওরি, টাইপস অফ সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর অর মেথড অফ স্টার্টিং, ইকুইভ্যালেন্ট সার্কিট অফ সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর। আমাদের এই কটা জিনিস করতে হবে। প্রথম যেটা আমার এখানে বলার সেটা হচ্ছে এই, আহ, একটা জিনিস তোরা সবাই লক্ষ্য কর: টাইপস অফ সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর অর মেথড অফ স্টার্টিং। এই যে আমি একটু আগে বললাম কয়েকটা নাম, যে স্প্লিট ফেজ ইন্ডাকশন মোটর, ক্যাপাসিটার স্টার্ট ইন্ডাকশন মোটর, ক্যাপাসিটার রান ইন্ডাকশন মোটর, এইগুলো সবকটাই সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর। ইচ আর সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর, but the method is uh, by the help of method of from the view of method of starting we can classify these induction motors.
বেসিক্যালি সবকটাই সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর, কিন্তু আমরা স্টার্টিং প্রিন্সিপালগুলোকে আলাদা আলাদা করে ভাগ করেছি এবং সেই অনুযায়ী আমরা মোটরগুলোকে ক্লাসিফাই করেছি। যেমন ফ্যান, এটা আমাদের সিলিং ফ্যান। সিলিং ফ্যানটা হচ্ছে কি ক্যাপাসিটার স্টার্ট, ক্যাপাসিটার রান ইন্ডাকশন মোটর। আবার বাড়িতে যে পাম্প সেট থাকে, পাম্পের যে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর আমরা ইউজ করি, সেটা হচ্ছে অনলি ক্যাপাসিটার স্টার্ট ইন্ডাকশন মোটর। রানিং কন্ডিশনে ক্যাপাসিটারটা থাকে না। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে কি? একটু রেসপন্স কর কেউ তোদের মধ্যে। আমি কিন্তু বুঝতে পারছি না আমার কথা শোনা যাচ্ছে কি। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে স্যার। ওকে, হ্যালো। हाँ नेट আসেনি। আচ্ছা তো ওয়ান কানেকশন এরর দেখা। আচ্ছা, ওয়ার্কিং প্রিন্সিপাল অফ কনস্ট্রাকশন অফ সিঙ্গেল ফেজ মোটরে আমরা প্রথমে আসছি যে এই মোটরটা কেমন দেখতে হয়। ঠিক আছে, আমাদের এটা কিরকম হবে সেটা হচ্ছে ফার্স্ট, মানে এটা কনস্ট্রাকশনটা কেমন সেটাই আমরা ফার্স্টে আসছি। তো প্রথমে যেটা আমাকে জানতে হবে যে ডাবল রিভলভিং ফিল্ড থিওরি মানে কোন থিওরিটার উপর এটা কাজ করে, তারপরে আমরা তার কনস্ট্রাকশন ওয়ার্কিং প্রিন্সিপাল এগুলো জানবো। So কি a single phase AC current supplies the main winding that produce a pulsating magnetic field. একটা সিঙ্গেল ফেজ, একটা লাইন, একটা সিঙ্গেল ফেজ লাইন, সেই সিঙ্গেল ফেজ লাইনে যদি আমরা সাপ্লাই দিই, তাহলে যে ফ্লাক্সটা আমরা পাবো, যে ফিল্ডটা আমরা পাবো, সেই ফিল্ড ফ্লাক্সটা হচ্ছে পালসেটিং অ্যান্ড অল্টারনেটিং বাট নট রোটেটিং। এই কথাটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। একটা সিঙ্গেল ফেজ সাপ্লাই যদি আমরা দিই, যে পালসটা আমরা পাবো সেই পালসটা হচ্ছে কি, আবার বলছি, পালসটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্টার যে পালসটা হবে একটা সিঙ্গেল ফেজ সাপ্লাই দিলে, দ্যাট ইজ পালসেটিং অ্যান্ড অল্টারনেটিং বাট নট রোটেটিং। রোটেটিং মানেটা কি? রোটেটিং মানে হচ্ছে কি, যদি যেরকম আমরা থ্রি ফেজ ইন্ডাকশন মোটরে পড়েছিলাম যে তিনটে কয়েল ছিল, তিনটে কয়েলের মধ্যে একটা ফেজ অ্যাঙ্গেল ছিল, 120 ডিগ্রি করে ফেজ অ্যাঙ্গেল ছিল। তো ফেজ অ্যাঙ্গেল 120 ডিগ্রি করে থাকার জন্য কিন্তু ওটা রোটেট করেছে, আদারওয়াইজ ওটা রোটেট করতো না, তাই তো? এটা হচ্ছে মেন আমার ফান্ডা। তো এখানে একটাই কয়েল, তাহলে একটা কয়েল থাকলে তার সঙ্গে আরেকটা কয়েল তো কোনো ফেজ অ্যাঙ্গেল হবে না। একটা যদি কয়েল থাকে, যদি সিঙ্গেল একটা ইউনিট থাকে, তাহলে ফেজ অ্যাঙ্গেল করতে গেলে তো কি করতে হবে, আমাকে আরেকটা কয়েল ইউজ করতে হবে। আদারওয়াইজ তো আমি অ্যাঙ্গেল তৈরি করতে পারবো না। একজনের মধ্যে কি অ্যাঙ্গেল হয়? শুধু এক্স অ্যাক্সিসে একজনকে রেখেছি, ওয়াই অ্যাক্সিসে কাউকে রাখিনি, তাহলে কি অ্যাঙ্গেল হবে? হবে না। আর অ্যাঙ্গেল তৈরি না হলে কখনোই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে না। তাই জন্য বলছে কি, যে পালসেটিং অনলি অ্যান্ড অল্টারনেটিং, এটা আমি যোগ করলাম তার সঙ্গে। Mathematically, the pulsating field could be divided into two fields which are rotating in opposite direction. The interaction between the fields and current induced in the rotor bar generates the opposing torque. তাহলে যদি এখানে দুটো কয়েল থাকে, the pulsating field could be divided into, মানে আমি ওই pulsating ফিল্ডটাকে যদি দুভাগে ভাগ করতে পারি, মানে একটা পালসেটিং ফিল্ডটা কেন তৈরি হচ্ছে, আমার কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে বলে পালসেটিং ফিল্ডটা তৈরি হচ্ছে। যদি এরকম করা যায় যে কয়েলের মধ্যে দিয়ে আমার কারেন্টটা ফ্লো করছে, সেই কয়েলটাকে যদি মানে একটার জায়গায় দুটো করে দেওয়া যায়, মানে প্যারালালি ডিভাইড করে দেওয়া যায় কারেন্টটাকে, বুঝতে পারা যাচ্ছে আমার যেটা বলছি? যদি প্যারালালি ডিভাইড করে দেওয়া যায়, তাহলে কি হবে, তার মধ্যে একটা অ্যাঙ্গেল তৈরি হবে। যদি একটা তারের মধ্যে দিয়ে যদি 10 অ্যাম্পিয়ার কারেন্ট যায়, সাপোজ আমি যদি এই 10 অ্যাম্পিয়ারটা একটা কয়েলের মধ্যে দিয়ে যাচ্ছে, তার জন্য ফ্লাক্স তৈরি হচ্ছে। আমি কি করলাম, আমি ফিল্ডটাকে দুভাগে ভাগ করে দিলাম, মানে একটা প্যারালাল কানেকশন করলাম, দুটোর মধ্যে দিয়ে 5 অ্যাম্পিয়ার করে কারেন্ট ফ্লো করছে। তাহলে এই অবস্থায় কি হবে, দুটোর মধ্যে দিয়ে যদি 5 অ্যাম্পিয়ার করে কারেন্ট ফ্লো করে, তাহলে দুটো ফ্লাক্স তৈরি হবে। দুটো কয়েল যদি করে দিই আমি, প্যারালালি কানেক্ট করে দিই, তাহলে কি হবে, দুটো ফ্লাক্স তৈরি হবে। এই যে দুটো ফ্লাক্স তৈরি হবে, যখনই দুটো ফ্লাক্স তৈরি হবে তখন কি হবে, দুটোর মধ্যে, দুটো ফ্লাক্সের মধ্যে একটা অ্যাঙ্গেল পাবো, একটা ফেজ অ্যাঙ্গেল পাবো, তখন যেমন রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হবে। দ্যাট ইজ দ্য ডাবল রিভলভিং ফিল্ড থিওরি। The interaction between the fields and the current induced in the rotor bar generates the opposing torque. তাহলে দুটো ফ্লাক্সের মধ্যে আমার একটা অ্যাঙ্গেল তৈরি হবে। ঠিক আছে, যখনই আমি ডিভাইড করে দেবো দুটো ফিল্ডে, ওই একটা ফিল্ডে,
দ্যাট ইজ দ্য ডাবল রিভলভিং ফিল্ড থিওরি। ডাবল কেন দুটো হলো, রিভলভিং কারণটা কি, রোটেটিং। মানে কি, দ্য ফিল্ড হুইচ ইজ প্রডিউসড ইন দ্য কয়েল at first it is alternating and pulsating because there is only one coil is present, but if we divided this coil into two parts, then these fields are not only pulsating and alternating, but also these are rotating or revolving. That is the double revolving field theory. এবারে আসছি আমরা এই থিওরিটাতে ডিটেলে। The interaction between the fields and the current induces the rotor bar generate opposing torque. Under this condition, which only main field energize, the motor will start. তাহলে যখন কি হবে, এই দুটোর মধ্যে একটাকে আমরা বলছি মেইন ফিল্ড, একটাকে বলছি অক্সিলারি ফিল্ড। দুটোর মধ্যে আমরা একটাই আসছি, আমি আজকে বেসিক জায়গাটা পড়াচ্ছি, তারপরে আমি ডিটেলে ঢুকবো। একটা হচ্ছে কি আমার মেইন ফিল্ড, একটা হচ্ছে অক্সিলারি ফিল্ড। বলছি আন্ডার দিস কন্ডিশন when only the main field energize, the motor will not start. তার মানে আমাকে মোটরটাকে ঘোরাতে গেলে, বারবার বলছি, ঘোরাতে গেলে আমার রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড লাগবে, যার জন্য আমার দুটো কয়েল লাগবে, একটা কয়েল থাকলে হবে না। তাই মেইন ফিল্ডটা হচ্ছে আমার শুরুতে যে ফিল্ডটা ছিল শুধু একা, সেটা মেইন ফিল্ড, তাকে আমি ভাগ করে দিয়েছি দুভাগে। মানে মেইন ফিল্ড বলতে এখানে বোঝানো হচ্ছে, এবার প্রশ্ন উঠতে পারে আমি যে ভাগ করে দিয়েছি, এখন আবার মেইন ফিল্ড কোনটা কি করে বুঝবো? আমার একটা ফিল্ডের মধ্যে দিয়ে 10 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছিল, সেটাকে আমি ভাগ করে দিয়েছি দুভাগে। এই দুটো ভাগে ভাগ করার পর যে ভাগটার মধ্যে দিয়ে বেশি কারেন্ট ফ্লো করবে, ভালো করে শুনবি এটা, আর যদি আমি বেশি কারেন্ট ফ্লো করার থেকে এটা বলা ভালো যে যে ভাগটার মানে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সটা বেশি, বেশি কারেন্ট ফ্লো করা হবে না, বেশি ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, যার ম্যাগনেটিক ফ্লাক্সটা বেশি তৈরি হবে, দ্যাট ইজ দ্য main field. However, if an external torque moves the motor in any direction, the motor will begin to rotate. এবারে যদি আমার এক্সটার্নাল কোন একটা ফ্লাক্স ফোর্স দিয়ে, মানে ধর আমি একটাই কয়েল রাখলাম, রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করার জন্য আমরা কোন রকম আরেকটা কয়েল রাখলাম না, শুধু কি করলাম, মোটরটাকে আমরা যখন মোটরটার মধ্যে একটা ফিল্ডের মধ্যে কারেন্ট ফ্লো করছে, আমরা হাত দিয়ে ওটাকে ঘুরিয়ে দিলাম একটুখানি। হাত দিয়ে যেই ঘুরিয়ে দেবো অমনি কি হবে, ও রোটারের মধ্যে টর্ক তৈরি হবে, তখন ও কি করবে, এই যে ফ্লাক্সটা তৈরি হচ্ছে সেই ফ্লাক্সটার সঙ্গে ম্যাগনেটিক্যালি লক হয়ে গিয়ে ঘুরতে শুরু করলেও করতে পারে, বা ঘুরলেও খুব অল্প স্পিডে ঘুরবে। দ্য স্পিড অফ দ্য মোটর ইজ ভেরি লেস। এটা ভাবে করা যায়, দেখবি অনেক সময় ফ্যানের এটা কেন হয় সেটা আমি পরে বলবো। ফ্যানে দেখবি অনেক সময় ক্যাপাসিটার খারাপ হয়ে যায়, বলে ক্যাপাসিটারটা খারাপ হয়ে গেছে, ফ্যানটা একটু হাত দিয়ে ঘুরিয়ে দাও। বা দেখবি ট্রেনেও এটা হয়, ফ্যানটা একটু ঘুরিয়ে দিতে হয়। হ্যাঁ, অনেক সময় কি হয়, অনেক সময় ওই ফ্যানটার মধ্যে মানে রাস্ট পড়ে যায়, হ্যাঁ, বা কোনো মানে ওর লুব্রিকেশন খারাপ হয়ে যাওয়ার জন্য হতে পারে, কিন্তু সেটা মেকানিক্যাল কজ। ইলেকট্রিক্যাল কজ যদি ওর ক্যাপাসিটার খারাপ হয়ে যায়, তখন দেখবি বলে হাত দিয়ে ঘুরিয়ে দিতে। এবার এই যে হাত দিয়ে জোরে ঘোরানোর পর ফ্যানটা ঘোরে, কিন্তু খুব স্পিডে ঘুরে না, খুব অল্প স্পিডে ঘুরতে থাকে, তো এটাই হচ্ছে আমার কি, যদি আমার দুটো রোটেটিং ফিল্ড না থাকে, তখন এই সমস্যাটা হতে দেখা যায়। তো মেইন তার মানে আমার পারপাস কি ডাবল রিভলভিং ফিল্ড থিওরি এর, the purpose of double revolving field theory is to produce the magnetic rotating magnetic field. আমাকে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি করতে হবে, এটাই হচ্ছে আমার মেইন পারপাস। এবং যেটা না তৈরি করলে আমি কখনোই মোটরটাকে ঘোরাতে পারবো না। আচ্ছা, তো এবারে আমরা আসছি যে কিভাবে এটাকে আমরা ডাবল রিভলভিং ফিল্ড থিওরিটাকে এখানে আমরা মানে
ইনিশিয়েট করব। আমি সেই কথাটা এবার একটু আসছি। দ্য পালসেটিং ফিল্ড ইজ ডিভাইডেড এ ফরওয়ার্ড অ্যান্ড রিভার্স রোটেটিং ফিল্ড। যে কথাটা আমি বললাম যে পালসেটিং ফিল্ড মানে যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা আমার তৈরি হচ্ছে, দ্যাট ইজ দ্য পালসেটিং ফিল্ড। তো এই পালসেটিং ফিল্ডটা কি আমার বেসিক্যালি দুভাগে আমরা ভাগ করতে পারি। কি কি ভাগে ভাগ করতে পারি আমরা পালসেটিং ফিল্ডটাকে? Forward and reverse rotating field. Motor is started in the direction of forward rotating field. This generate a small positive slip. যখন মোটরটা স্টার্ট করছে এই পজিটিভ বা ফরওয়ার্ড রোটেটিং ফিল্ডে, তখন এই স্লিপটা কি হচ্ছে স্মল 5%, মানে এস আর বা স্লিপ ইকুয়ালস টু, মানে আর ফর হচ্ছে আমি যদি ধরে নিই রোটেটিং ফিল্ড, ঠিক আছে, আচ্ছা, বা ফরওয়ার্ড রোটেটিং ফিল্ডটাকে আমরা ধরছি হয়তো এস আর বলে। তো সেক্ষেত্রে আমরা দেখছি কি এটা হচ্ছে কত আমার 5%। এস আর ইকুয়ালস টু সেই সেম আমাদের এনএস মাইনাস এনআর বাই এনএস। এটা হচ্ছে আমার যেটা হচ্ছে স্লিপের যেটা ফর্মুলা সেটা আমরা জানি। আচ্ছা, আর রিভার্স রোটেটিং ফিল্ড এ লার্জার 1.95% নেগেটিভ স্লিপ, দ্যাট ইজ দ্য এসবি। এখানে দেখ এনএস মাইনাস এনআর বাই এনএস, ঠিক আছে, এটা ছিল এসআর। আর এখানে প্লাস হচ্ছে যেহেতু রিভার্স আসছে, উল্টো দিকে যখন আসছে তখন তোমার মানে কি হবে, তার সাইনটা চেঞ্জ হয়ে যাবে, তখন নেগেটিভ হয়ে যাবে। তাহলে এনএস প্লাস এনআর বাই এনএস। তাহলে এখানে তোরা বলতে পারিস যে 5% কে স্মল বলছি আর 1.95% কে আমরা মানে বলছি যে লার্জার। কারণটা কি? স্লিপ কি হয়, স্লিপ যত আমার 5%, মানে বেসিক্যালি হচ্ছে কি মোটরটার যত স্পিড বাড়বে তত তার কি হবে, স্লিপটা কমবে। স্পিড যত বাড়বে তত স্লিপ কমবে। এখানে একটা জিনিস পরিষ্কার যে মোটরটা শুরুতে ঘুরতে চাইছে না শুধুমাত্র ফরওয়ার্ড রোটেটিং ফিল্ডে, ঠিক আছে, দুটো যে ফিল্ড তৈরি হচ্ছে, যদি আমি একটা মাত্র, এই ব্যাপারটা খুব ভালো করে বুঝবি যে কথা আমি এতক্ষণ ধরে বলছি, যদি শুধুমাত্র মেইন ফিল্ড আমার থাকতো, শুধুমাত্র যদি মেইন ফিল্ড থাকে তাহলে কিন্তু বিশাল সমস্যা, মানে আমি ঘোরাতেই পারবো না মোটরকে। তার জন্য কি হচ্ছে, তখন স্লিপ 5% থাকছে। স্লিপ যদি বেশি হয় তাহলে তো মোটর ঘুরবে না। ইন দ্য started direction the forward rotating field that generates a small positive slip, not small slip. পজিটিভ স্লিপ কথাটার মানে এটাই যে এর স্পিডটা অনেক কম বা মোটরটা ঘুরছে না। যখন আমি আর একটা ফিল্ড তৈরি করছি তখনই কি হচ্ছে, স্লিপটা কমে যাচ্ছে। 1.95% স্লিপটা কম কিন্তু নেগেটিভ স্লিপ হিসেবে এটা বেশি। তখনই কি হচ্ছে, আমাদের রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, বা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হওয়ার জন্য এর মধ্যে টর্ক জেনারেট করছে। এবারে আমরা কনস্ট্রাকশনে আসছি। এই যে এটা যেটা বললাম এটা তোদের দরকার নেই, এটা তোদের লাগবে না, তোদের শুধুমাত্র থিওরিটা লাগবে, ঠিক আছে, এটা লাগবে। আমি নোটটা দিয়ে দেবো, আমি তখন এটা বাদ দিয়ে দেবো। আমি জাস্ট যেটা রয়েছে ডবল রিভলভিং ফিল্ড থিওরির যে ইকুয়েশনটা সেই জন্য দিলাম, এটা বিটেক এর জন্য, তোদের এটা নেই, এখান থেকে তোদের নিউমেরিক্যাল আসে না, তোদের জাস্ট থিওরিটা আছে। এবার আমি কনস্ট্রাকশন অফ সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরে আসি। কনস্ট্রাকশন অফ সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর ইজ সিমিলার টু দ্য থ্রি ফেজ স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর। একই, আমার থ্রি ফেজ স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরের যা কনস্ট্রাকশন, সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরেরও ঠিক একই কনস্ট্রাকশন। দ্য রোটার ইউজড হিয়ার is same as that of the three phase serial induction motor. এখানেও রোটারটা একই রকম, কি আছে, রোটার কন্ডাক্টরগুলোকে শর্ট করা আছে এবং একটা কপার বার দিয়ে রোটারটাকে শর্ট করা আছে। ইট ইজ ভেরি সিম্পল ইন ডিজাইন, রোবাস্ট ইন কনস্ট্রাকশন, মানে খুব রোবাস্ট মানে খুব শক্তপোক্ত, ঠিক আছে। ইট ইজ নট, আচ্ছা আর কি আছে, দ্য স্টেটার অন দ্য স্লট অন দ্য রোটার স্লাইড আর সেমি ক্লোজড টাইপ আর টোটালি ক্লোজড টাইপ। আমরা আগেই বলেছিলাম যে কি কি রকমের স্লট হয়, সেমি ক্লোজড হয় বা টোটালি ক্লোজড হয়, ওপেন হয়। ওপেন স্লট কিন্তু আমরা এখানে জেনারেলি ইউজ করি না, ডিসি মোটরের ক্ষেত্রে ওপেন স্লট ইউজ হয় কারণ ডিসি মোটরের স্পিডটা কম হয়। এসি মোটরের স্পিড কিন্তু ডিসি মোটরের থেকে অনেকটা বেশি হওয়ার জন্য এখানে কোনো ওপেন স্লট ইউজ হয় না। রোটার ওয়াইন্ডিংস আর পারফেক্টলি সিমেট্রিক্যাল অ্যান্ড শর্ট সার্কিটেড উইথ ইচ আদার। এটা তো থাকতেই হবে, সিমেট্রিক্যাল হতে হবে আর পারফেক্টলি শর্ট সার্কিটেড হতে হবে, নাহলে আমি রোটার কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করাতে পারবো না। আর রোটার কন্ডাক্টরের মধ্যে দিয়ে যদি কারেন্ট না ফ্লো করে তাহলে আমার কি হবে না, আমার রোটারটা ঘুরবে না। আচ্ছা,
An uniform air gap is there in the between stator and rotor. স্টেটর আর রোটারের মধ্যে আমরা একটা কি পাবো, একটা ইউনিফর্ম এয়ার গ্যাপ পাবো। এবার কনস্ট্রাকশন অফ সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরে আমরা নেক্সট আসছি। সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর ক্যান বি উন্ড ফর এনি ইভেন নাম্বার অফ পোলস 2, 4, 6, ঠিক যেরকম আমরা দেখেছি ইন্ডাকশন মোটরে। আমি এক সেম মানে স্লিপ রিং ইন্ডাকশন মোটরের মতো নয়, স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরের কনস্ট্রাকশন আমরা যা পড়েছি এটাও সেম, শুধু ওটা 3 ফেজ, এটা সিঙ্গেল ফেজ। দিস টাইপ অফ মোটর নর্মালি হ্যাভ 2 স্টেটর ওয়াইন্ডিং। এইবারে আলাদা যে জায়গাটায় আসছি সেটাই হচ্ছে মেন। আমি বারবার বলছি যে এখানে যেহেতু সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর, তাহলে এখানে আমার মাথায় রাখতে হবে যে দুটো ফেজ তো থাকার কথা না, একটাই ফেজ থাকার কথা। কিন্তু আমি বারবার বলছি উই হ্যাভ টু স্প্লিট the phase or split the main winding into two winding to construct or to create the rotating magnetic field. তার মানে যেটা আমাদের থ্রি ফেজ ইন্ডাকশন মোটর ছিল সেখানে আমরা তিনটে ওয়াইন্ডিং, আমি নেক্সট দিনকে এটা আরো ডিটেলে যাব, তখন আমি পেনটা ইউজ করে কিছু জিনিস দেখাবো, এর ফেজার ডায়াগ্রাম সব আছে, সেগুলো দেখাবো। আজকে আমি একদম বেসিক কনস্ট্রাকশনে আছি। তাহলে যখন ওয়ার্কিং প্রিন্সিপালে যাব, ডিটেল ওয়ার্কিং প্রিন্সিপালে, তখন আমি বলবো। খুব সোজা, মানে এটা কিন্তু থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের কনস্ট্রাকশন এই ওয়ার্কিং প্রিন্সিপালটাই দেওয়া হচ্ছে, কিন্তু এর মেথড গুলো আরো সোজা। এটা খুব সোজা চ্যাপ্টার একটা। যখন আমি ডিটেলে এটা ডিরাইভ করবো কিছু জিনিস বা ফেজার ডায়াগ্রামটা দেখাবো, তখন বুঝতে পারবি কিচ্ছু নেই এর মধ্যে। শুধু একটা কথা মাথায় রাখতে হবে, যদি আমরা এইভাবে ব্যাপারটা ভাবি যে থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের তিনটে ফেজ আছে আর এখানে কটা ফেজ আছে, এর নাম অনুযায়ী এটা একটা ফেজ আছে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর, কিন্তু অ্যাকচুয়ালি আছে দুটো ফেজ। অ্যাকচুয়ালি দেয়ার আর টু নাম্বার অফ ফেজেস। এই যে দুটো স্টেটর ওয়াইন্ডিং বলছে, দুটো স্টেটর ওয়াইন্ডিং মানে কি দুটো ফেজ আছে, তাহলে আমরা টু ফেজ কেন বলছি না? পরে কোশ্চেন আসবে, তাহলে ওয়াই উই আর নট টেকিং that motor as a two phase induction motor? Because at running condition one phase may be disconnected. যখন মোটরটা রান করবে তখন আর একটা ফেজের কোনো প্রয়োজন নেই, আমি তাকে কানেক্ট করে রাখলেও কিছু যায় আসবে না, আমি ডিসকানেক্ট করে দিলেও কিছু যায় আসবে না। ঠিক আছে, তার জন্য সেন্ট্রিফিউগাল সুইচ বিষয় সেগুলো পরে সব পরে বলবো আমি। তার মানে মেইন জায়গাটা এটাই যে এখানে কি আছে, the stator windings of single phase induction motor are divided into two parts and these are connected in parallel with each other. দুটো কয়েল আছে যারা প্যারালালি কানেক্টেড, তাহলে দুটো স্টেটর ওয়াইন্ডিং, একটাকে আমরা বলছি স্টার্টিং কয়েল অর মেন ওয়াইন্ডিং, এই সরি অক্সিলারি ওয়াইন্ডিং, আর একটাকে বলছি রানিং কয়েল অর মেন ওয়াইন্ডিং। তোরা স্টার্টিং কয়েল, রানিং কয়েল নামগুলোর সঙ্গে অভ্যস্ত ওয়ার্কশপে, কিন্তু এক্ষেত্রে তোরা এই নামটা নিবি না, খুব চলতি কথা ওটা। তোরা বলবি মেন ওয়াইন্ডিং। আমি তুলনা করে বলছি মেন ওয়াইন্ডিং ইজ দ্য রানিং কয়েল, ঠিক আছে, ওটাই রানিং কয়েল। আর একটা হচ্ছে কি অক্সিলারি ওয়াইন্ডিং or starting coil. In motors that operates with each winding with the winding energize the winding with more wear motors, মানে যে আমি এটা আগে বললাম যে এটার মধ্যে আমার বেশি পরিমাণ ফ্লাক্স তৈরি হবে বা লাগবে সেটা টার্নস বেশি লাগবে, মানে মেন ওয়াইন্ডিং এর টার্নস বেশি হবে, অক্সিলারি ওয়াইন্ডিং এর টার্নস কম হবে। It's known the main winding and the other is the called auxiliary winding, যার বেশি টার্নস এটা মেন ওয়াইন্ডিং আর একটা হচ্ছে অক্সিলারি ওয়াইন্ডিং। ইন কেস অফ দিস মোটর দ্য সিনক্রোনাস স্পিড ইকুয়েশন ইজ সেম, যা আমরা থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের সিনক্রোনাস মানে স্পিডের ইকুয়েশন দেখেছি, এখানেও সেম, ns equals to 120 f/p, also applicable like three phase motor. This is mainly because the poles have opposite magnetic polarity. ঠিক আছে, এটা তো আমরা জানি, এটা আমি আর বারবার বলছি না, এ নিয়ে আমাদের পড়া হয়ে গেছে যে সিনক্রোনাস স্পিড কি, সিনক্রোনাস স্পিডের ইকুয়েশন কি, এগুলো সব আমরা জানি, এগুলো আমরা থ্রি ফেজেই পড়েছি। সেম জিনিসগুলো এখানে আসছে। এবারে আসছি আমরা কনস্ট্রাকশন ডায়াগ্রাম। এখানে এই যে শেডেড পোল কনস্ট্রাকশন, স্যালিয়েন্ট পোল, এইগুলো আমার প্রয়োজন নেই, আমরা তাও একটু বলে দিই। এটা বিভিন্ন টাইপের মোটর, এই মোটরগুলো আমার এক্ষুনি জানার দরকার নেই, জানবো, সবই জানবো। আলাদা আলাদা কনস্ট্রাকশন দিয়েছে স্যালিয়েন্ট পোল, আমরা মেইনলি এটা দেখবো আগে, এই জিনিসটা।
এটা কি আছে, শ্যাফট মোটরের। এটা হচ্ছে আমার মেন ওয়াইন্ডিং, এটা হচ্ছে স্টার্টিং ওয়াইন্ডিং বা অক্সিলারি ওয়াইন্ডিং, ঠিক আছে। কার এটা, স্টেটারের। এটা তো বাইরেরটা ইয়ক বা কভার, বাইরে কভার আছে, ঠিক আছে। এটা হচ্ছে আমার মেন ওয়াইন্ডিং, এটা স্টার্টিং ওয়াইন্ডিং। তাহলে দুটো ওয়াইন্ডিং এর মধ্যে রাখলে মানে কি, দুটো ওয়াইন্ডিং যদি থাকে তাহলে তার মধ্যে একটা আমার ইলেকট্রিক্যাল একটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট তৈরি হবে, ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল তৈরি হবে। আর এটা হচ্ছে ভেতরে, এটা কি, এটা রোটার। রোটারটা শর্ট করা আছে, ঠিক একই রকম কপার বার দিয়ে শর্ট করা আছে। এটা একটা আমরা ক্রস সেকশনাল ডায়াগ্রাম দেখছি। আর এই শ্যাফট, এই মোটরটা এই শ্যাফটের উপর ঘুরছে। এটা হচ্ছে শেডেড পোল কনস্ট্রাকশন, এটা আমরা আসবো না, এটা শেডেড পোল মোটর যখন বলবো তখন আমি জাস্ট আঁকাটা দেওয়া আছে এখানে ছবিটা, এটা আমি বলবো না। আমরা শুধু এইটুকু দেখবো যে এখানে এই রোটার ঠিক যেরকম থ্রি ফেজ ইন্ডাকশন মোটরে রোটার হয়, পার্থক্যটা কোথায়, সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরে স্টেটারের জায়গায় আমরা দুটো কয়েল দেখতে পাচ্ছি। থ্রি ফেজে পেতাম তিনটে কয়েল, এখানে আমরা দুটো কয়েল দেখতে পাচ্ছি, একটা হচ্ছে মেন ওয়াইন্ডিং আর এটা হচ্ছে স্টার্টিং ওয়াইন্ডিং। এবার কত, এই যে নামগুলো বলেছিলাম, কত রকমের আমার সিঙ্গেল ফেজ মোটর হয়, প্রতিটা মোটরের কিন্তু আগে কনস্ট্রাকশনের ব্যাপারটা জেনে নিতে হবে, তারপরে আমরা আস্তে আস্তে সব জানবো। স্প্লিট ফেজ ইন্ডাকশন মোটর আর রেজিস্ট্যান্স স্টার্ট মোটর, আমরা এই রেজিস্ট্যান্স স্টার্ট মোটরটা বলি না জেনারেলি, এটাকে স্প্লিট ফেজই বলা হয় বা স্প্লিট ফেজ মোটর। ক্যাপাসিটর স্টার্ট মোটর, ক্যাপাসিটর স্টার্ট, ক্যাপাসিটর রান মোটর, টু ভ্যালু ক্যাপাসিটর মোটর, এটা খুব একটা ইউজ করা হয় না, টু ভ্যালু ক্যাপাসিটর মোটরটা। আর একটা হচ্ছে কি, শেডেড পোল মোটর। তার মানে এই কটা আমাদের করতে হবে, এগুলো ছোট ছোট, এগুলো কিন্তু আসে শর্ট নোট আকারে, পরীক্ষার সময় এগুলো শর্ট নোট 5 নম্বরে দেয়। আর সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর থেকে ডাবল রিভলভিং ফিল্ড থিওরি খুব ইম্পর্টেন্ট, থিওরিটা লিখতে দেয় 2 নম্বর কি 3 নম্বর। আর তার সঙ্গে হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল, কনস্ট্রাকশন, অনেক সময় ফেজার ডায়াগ্রামটাও দেয়। ফেজার ডায়াগ্রামটা ভীষণ ইজি, আমি করাবো, এবং এখান থেকে কোয়েশ্চেন দিলে কেউ ছাড়বি না। এটা সব থেকে ইজি চ্যাপ্টার, যে কটা চ্যাপ্টার আছে ইলেকট্রিক্যাল মেশিনের মধ্যে, এখান থেকে কোনো নিউমেরিক্যাল নেই। সব থেকে ইজি হচ্ছে এই চ্যাপ্টারটা, সব থেকে ইজি চ্যাপ্টার এইটা। আর একটা পায়েল ম্যাডামের পার্টে আছে স্পেশাল মেশিন, ওটা এই জন্য হচ্ছে সবচেয়ে ইজি চ্যাপ্টার। So split phase induction motor consists of two main part, stator and rotor. একই রকম স্প্লিট ফেজ, এই কথাটা থেকে কি বুঝতে পারছি আমরা, স্প্লিট করা মানে কি, স্প্লিট করা মানে কি, কে বলতে পারবে, এনিওয়ান? নেহাল, স্প্লিট করা মানে কি? স্যার ভাগ করা মানে স্যার। স্যার আলাদা করা। হ্যালো হ্যালো, হ্যাঁ নেহাল বল। স্যার, স্যার স্প্লিট করা মানে স্যার দুটো আলাদা আলাদা ভাগ করা স্যার, ভেরি আলাদা গুড, করে ভাগ করা। ভেরি গুড, ভেরি গুড, হ্যাঁ আমি এটাই জানতে চাইছি, ঠিক, একদম ঠিক। স্প্লিট করা মানে কি, দুভাগে ভাগ করা, এটাই আমার জানার উদ্দেশ্য এখানে। তো আচ্ছা, তো স্প্লিট করা মানে যদি দুভাগে ভাগ করাই হয়, আহ, এখানে কাকে দুভাগে ভাগ করছি, এখানে আমি ওই স্টেটার ওয়াইন্ডিংটাকে দুভাগে ভাগ করছি, যে স্টেটারে যে ওয়াইন্ডিং আছে সেটাকে দুভাগে ভাগ করছি। ওই যে বলছি যে স্টেটারের কয়েলটাকে আমরা দুটো ভাগে ভাগ করছি, মানে একটা কয়েল ছিল, একটা কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছিল, আমি আর একটা কয়েল রাখছি না। আমি কি করছি, দেখ একটা কথা মনে রাখবি, এখানে যে কটা মোটরের নাম আমি বলেছি শেডেড পোল মোটরটা ছাড়া বাকি প্রত্যেকটা মোটরই সার্কিট ডায়াগ্রামটা মোটামুটি একই রকম। সার্কিট ডায়াগ্রামটা আমি অপারেটিং প্রিন্সিপাল বলার সময় বলবো, মোটামুটি একই রকম, মানে বলতে পারিস 99% একরকম বা 95% একরকম। ডিফারেন্স কিছু জায়গায় আলাদা, যেটা হচ্ছে কি কম কানেকশন অফ কম্পোনেন্ট, কানেকশনটা সব একই, দুটোর প্রত্যেকটার মধ্যে স্টেটারে দুটো করে কয়েল আছে, দুটো কয়েলকে প্যারালি ভাগ করা হয়েছে, এটাই হচ্ছে সবকটা মোটরের কানেকশন। আলাদা কি, ওটার সঙ্গে অক্সিলারি ওয়াইন্ডিং এবং যে মেন ওয়াইন্ডিং আছে, অক্সিলারি ওয়াইন্ডিং এর সঙ্গে একটা
ক্যাপাসিটার লাগানো হয়েছে, কোথাও লাগানো হয়নি, কোথাও ক্যাপাসিটার আর অক্সিলারি ওয়াইন্ডিং এর মধ্যে একটা সুইচ লাগানো হয়েছে। যত রকমের আমার এই যে চেঞ্জেস গুলো প্রত্যেকটা আমরা কোথায় করেছি, অক্সিলারি ওয়াইন্ডিং এ গিয়ে করেছি। মেন ওয়াইন্ডিং এ কিন্তু কোনো চেঞ্জেস নেই। স্প্লিট করা মানেটা কি, যদি আমি ধরে নিই এই মোটরটার একটাই কয়েল ছিল, তাহলে একটা কয়েলকে কি করা হচ্ছে, দুভাগে ভাগ করা হয়েছে। একটা কয়েলকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, দ্যাট ইজ দ্য স্প্লিট। The two windings are placed, এই যে কথাটা আসছে, the stator is provided with single phase winding। এই সিঙ্গেল ফেজ ওয়াইন্ডিং আছে, একদম সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের মতো একই রকম। কিন্তু তাহলে বলতে পারিস যে আবার আলাদা করে আমার নাম দেওয়ার কি দরকার ছিল, নাম দেওয়ার প্রয়োজনটা কি ছিল, আমি এখানে আসছি। এখানে আমি এরপরে সেটা বুঝতে পারবি। একই জিনিস, দুটোকে ভাগ করা হয়েছে মেন ওয়াইন্ডিং কে। তাহলে মেন ওয়াইন্ডিং কে দুভাগে, মানে একটা ওয়াইন্ডিং ছিল, এটাকে দুভাগে ভাগ করা হয়েছে, একটা মেন ওয়াইন্ডিং, একটা অক্সিলারি ওয়াইন্ডিং। কিভাবে ভাগ করা হয়েছে, প্যারালাল কানেকশন করা হয়েছে। দুটো কয়েলকে কানেক্ট করা হয়েছে, তার সঙ্গে প্যারালালি সাপ্লাইটাকে কানেক্ট করা হয়েছে। এইটাই হচ্ছে ব্যাপার। আগে একটাই ছিল, এখন আর একটা রাখা হচ্ছে না, তার সঙ্গে আর একটা কয়েলকে প্যারালালি কানেক্ট করা হয়েছে, করে টোটালটাকে আমি কানেক্ট করেছি সাপ্লাইয়ের সঙ্গে। তাহলে কি করছে, দ্য স্টেটার ইজ প্রোভাইডেড উইথ সিঙ্গেল ফেজ ওয়াইন্ডিং, একটা হচ্ছে মেন ওয়াইন্ডিং আছে, একটা অক্সিলারি ওয়াইন্ডিং আছে। The two windings are placed 90-degree electrical apart, are connected in parallel across the single phase AC supply। একদম যে কথাটা বললাম, কিন্তু একটা কথা আমি বললাম না যে 90-degree electrical apart। যখনই আমি দুটো কয়েলকে প্যারালালি কানেক্টেড করব, সঙ্গে সঙ্গে এটা মাথায় রাখবি, তখনই ওটা কি হয়ে যাবে, তখনই ওটা 90 ডিগ্রি অ্যাপার্ট হয়ে যাবে। ওদের মধ্যে কানেকশনটা তখনই 90 ডিগ্রি অ্যাপার্ট হবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য বা মেন সমস্যা। মানে সমস্যা বলবো না, এই 90 ডিগ্রিটা কানেক্ট করার কিছু প্রবলেমও আছে, কিন্তু 90 ডিগ্রিতে মানে এক্স্যাক্ট 90 ডিগ্রিতে এটা কানেক্ট হবে। আবার এর কিছু মানে কি বলবো, এর কিছু অ্যাডভান্টেজও আছে। তো আমরা এখানে সমস্যা নিয়ে আলোচনা করব না, আমরা অ্যাডভান্টেজ নিয়ে আলোচনা করব। সমস্যাটা নিয়ে আলোচনা এই জন্যই করবো না, সমস্যাটা নিয়ে আলোচনা করার আগে আমাকে অ্যাডভান্টেজটা জানতে হবে, এবং সমস্যাটা যেটা কি হয় সেটা আমাদের খুব বেশি আলোচ্য বিষয়ও নয়, ওটা ডিজাইনের জিনিস। কিন্তু 90 ডিগ্রিতে আমি যখনই প্যারালাল কানেক্ট করবো, মাথায় রাখতে হবে ওটা সবসময় 90 ডিগ্রিতেই কানেক্ট অ্যাঙ্গেলে থাকবে দুটো কয়েলকে। এবার প্রশ্ন আসতে পারে যে কেন 90 ডিগ্রিতে থাকবে, এই কেন 90 ডিগ্রিতে থাকবে এর উত্তরটা আমি দেব নেক্সট ক্লাসে, আমি যখন ফেজার রাখবো। একটা কথা মনে রাখবি, ধর একটা তোর কাছে সিঙ্গেল কয়েল আছে, সিঙ্গেল একটা কয়েল আছে, সিঙ্গেল একটা কয়েলকে তুই হাতের উপর রাখ। আগে আমি বারবার বলছি তোদেরকে, তোরা কনসেপ্ট ক্লিয়ার কর, মুখস্থ করা, সিলেবাস শেষ করা, অঙ্ক করা, সব হয়ে যাবে, কিন্তু মেইন জিনিসটা হবে না, কনসেপ্ট ক্লিয়ার করা। একটা কয়েলকে হাতের উপর রাখ, একটা কয়েলকে তুই তার এন্ড পজিশন থেকে একটা গোল করে তার আবার এন্ড পজিশন অব্দি গিয়ে শেষ কর। আমি বলতে চাইছি তা কয়েলের একটা ধর স্টার্টিং টার্মিনালটা, যেটা স্টার্টিং সাইডটা আছে, সেখান থেকে একটা সুতোকে নিয়ে যদি আবার গোল করে ঘুরিয়ে ওই সুতো ওইখানটায় নিয়ে গিয়ে সুতোটাকে মিট করাস, তাহলে এটা কত ডিগ্রি হয়? হ্যাঁ 360 ডিগ্রি। বল। 360 ডিগ্রি। 360 ডিগ্রি, ভেরি গুড। তার মানে বেসিক্যালি একটা কয়েল যখন ঘুরবে তখনও 360 ডিগ্রি কভার করবে। তাহলে দুটো কয়েল যদি আমি রাখি, দুটো কয়েলকে যদি আমার 360 ডিগ্রিকে কভার করাতে হয়, তাহলে একটার সঙ্গে একটাকে কিভাবে রাখতে হবে, 90 ডিগ্রিতে রাখতে হবে। দুটো কয়েল একটার সঙ্গে ক্রস করে রাখতে হবে, মানে যোগ চিহ্নের মতো, তাই তো? হ্যাঁ কি না? তিনটে কয়েলকে রাখলে তাদের মধ্যে 120 ডিগ্রি করে রাখতে হবে, দুটো কয়েলকে রাখলে কত রাখতে হবে তার মধ্যে? দুটো কয়েল মধ্যে চারটে অ্যাঙ্গেল পাবো আমি, 90 প্লাস 90 প্লাস 90 প্লাস 90, তাই তো? তাহলে দুটো কয়েলকে যখনই আমি এইভাবে রাখছি, তাহলে তাদের দুটো কয়েলের এক মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি হচ্ছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে। মানে আমার উদ্দেশ্যটা হচ্ছে কি, পুরোটা দিয়ে 360 ডিগ্রি কভার করা, এবং প্রত্যেকটা কয়েল সেম ফ্লাক্স কাট করবে। তাহলে দুটোর মধ্যে অ্যাঙ্গেল রাখতে হবে কত, 90 ডিগ্রি। তাহলে যখনই আমি প্যারালাল কানেকশন করব, সঙ্গে সঙ্গে ওর মধ্যে অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি হবে। সো whereas the auxiliary winding has a, এবার যেটা আসছি আমরা, হাই রেজিস্ট্যান্স এন্ড লো রিঅ্যাক্ট্যান্স।
আমি একটা কথা প্রথমেই বলেছি, আমার যেখানে বেশি ফ্লাক্স দরকার সেখানে আমার কারেন্ট বেশি দরকার। সো নট অনলি কারেন্ট, ভালো করে শুনবি কথাগুলো, নট অনলি কারেন্ট বাট অলসো নাম্বার অফ টার্নস বেশি দরকার, তাই তো? দুটোই বেশি দরকার, নট অনলি কারেন্ট বাট অলসো নাম্বার অফ ফ্লাক্স। তাহলে আমার যদি নাম্বার অফ ফ্লাক্স বেশি দরকার হয়, আমার নাম্বার অফ টার্নস বেশি দরকার, তাহলে মেন ওয়াইন্ডিং এর নাম্বার অফ টার্নস বেশি। আর মেন ওয়াইন্ডিং এর মধ্যে দিয়ে যদি বেশি কারেন্ট ফ্লো করাতে হয়, তাহলে আমরা মেন ওয়াইন্ডিং এ কি রাখতে হবে? রেজিস্ট্যান্স কম রাখতে হবে। তাই জন্য মেন ওয়াইন্ডিং এর কি হাই রিঅ্যাক্টেন্স, লো রেজিস্ট্যান্স। আর অক্সিলারি ওয়াইন্ডিংটা আছে শুধু স্টার্টিং পারপাস। অক্সিলারি ওয়াইন্ডিং এর মধ্যে দিয়ে কারেন্ট বেশি ফ্লো করানোর দরকার নেই, ওটার মধ্যে ফ্লাক্সও বেশি তৈরি করার দরকার নেই। শুধুমাত্র কি দরকার? একটা অ্যাঙ্গেল তৈরি করার জন্য একটা ফ্লাক্সের প্রয়োজন, অনলি একটা ফ্লাক্সের প্রয়োজন। তাহলে একটা ফ্লাক্সের যদি প্রয়োজন হয় তখন কি হবে? যদি সিম্পল শুধু ফ্লাক্সের প্রয়োজন হয়, তার জন্য আমাকে কি করতে হবে বল? তার জন্য আমাকে একটা কারেন্টকে ফ্লো করাতে হবে। তাহলে কারেন্টটা অল্প হলেও চলবে, তাই বলছি কি হাই রেজিস্ট্যান্স, লাইনটার রেজিস্ট্যান্সটা অনেক হাই এন্ড রিঅ্যাক্টেন্সটা অনেকটা লো। ঠিক আছে, এটা হলো আমার স্প্লিট ফেস ইন্ডাকশন মোটরের কি বলবো, যেটা আমার মেন ইকুয়েশন, এই মানে যে মেন কনসেপ্টটা। এবারে আসছি আমরা এর স্প্লিট ফেসের সার্কিটে। সার্কিটটা দেখ, খুব সিম্পল সার্কিট। এটা হচ্ছে ইনপুট পাওয়ার, এই পাওয়ার সাপ্লাই দিচ্ছে। এই হচ্ছে আমার মেন ওয়াইন্ডিং, এই হচ্ছে স্টার্টিং ওয়াইন্ডিং। এটা হচ্ছে স্টার্টিং ওয়াইন্ডিং, এর মাঝখানে রোটার আছে, রোটারটা একটা কপার বার দিয়ে শর্ট করা আছে। কারেন্ট দুভাগে ভাগ হচ্ছে, একটা যাচ্ছে মেন ওয়াইন্ডিং এ। এই মেন ওয়াইন্ডিং এ কি আছে? ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স বেশি, রেজিস্ট্যান্স কম। এর ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স কম, রেজিস্ট্যান্স বেশি। আর এখানে একটা আছে কি সেন্ট্রিফিউগাল সুইচ, এটার নাম সেন্ট্রিফিউগাল সুইচ। যে সুইচটা অফ কন্ডিশনে আছে, এটা কিন্তু শুরুতে অফ কন্ডিশনে থাকে না, স্টার্টিং কন্ডিশনে এটা অন থাকবে, রানিং কন্ডিশনে এটা অফ হয়ে যাবে। এবার তোরা বলতে পারিস যে স্টার্টিং রানিং এই কথাটার মানে কি? স্টার্টিং আবার কি আলাদা কন্ডিশন, রানিং আবার কি আলাদা কন্ডিশন? আলাদা কন্ডিশন কিছুই না। স্টার্টিং মানে কি? যখন মোটরটা ফুল স্পিডে রান করা শুরু করেনি, জাস্ট স্টার্ট করেছে, দ্যাট ইজ স্টার্টিং কন্ডিশন। আর আর রানিং কন্ডিশনটা কি বল? রানিং কন্ডিশন মানে যখন মোটরটা তার রেটেড স্পিডে রান করতে শুরু করেছে। এই হচ্ছে আমার ডিফারেন্স, স্টার্টিং কন্ডিশন আর রানিং কন্ডিশন। স্টার্টিং কন্ডিশনে এই সেন্ট্রিফিউগাল সুইচটা অন থাকবে, রানিং কন্ডিশনে এটা অফ হয়ে যাবে। সেন্ট্রিফিউগাল মানে কি? সেন্ট্রিফিউগাল মানে হচ্ছে অপকেন্দ্র বল। মানে এর মধ্যে একটা অপকেন্দ্র বল তৈরি হওয়ার জন্য এটা অফ হবে। সেটা অপকেন্দ্র বলটা কিভাবে তৈরি হবে এবং এই সুইচটা অটোমেটিক্যালি কি করে অপারেট করবে, সেটা আমি যখন এর ওয়ার্কিং প্রিন্সিপাল পড়াবো নেক্সট দিন, তখন আমি এটা করব। এটা এক্ষুনি শেষ হবে না পুরোপুরি। এইটুকু কি বোঝা গেছে বল আগে? এইটুকু ক্লিয়ার সবার কাছে? ঠিক আছে, তাহলে আজকে এতটা থাক। আমি নেক্সট ক্লাসে এর ওয়ার্কিং প্রিন্সিপালটা বলবো এবং আমি তারপরে একটা ক্লাসে নিউমেরিক্যাল করাবো থ্রি ফেজ ইন্ডাকশন। আচ্ছা ঠিক আছে, আজকের ক্লাস আমি এখানে অফ করছি। তোরা এটা আমি নোটটা দিয়ে দেবো, যে নোটগুলো আগে দিয়েছি ওগুলো পরে এটা আরেকটু এগোক, তারপর আমি দেবো, কারণ এখন দিলে বুঝতে পারবি না কিছু, আর নাহলে আমি দিয়েই দেবো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।